বাঙালি লোকজন, কলকাতার মানুষ নয় তারা। তো তারা এসে আমাকে বলেছিল কম্প্রোমাইজ তো ইজ আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, এরকম কথাবার্তা আমাকে বলা হচ্ছিল। তখন আমার মার সামনে, সেটা আমার আজও খুব খারাপ লাগে, আমায় বললে আমি সদুত্তর তো দিয়েই দিয়েছি, কিন্তু মা ছিল না, তো ওটা আমার খুব খারাপ লাগে যে মাকে এই কথাগুলো শুনতে হলো। পুষ্পা অথবা আমি আজকে রাত বা তোমার তাবর তাবর যে সিনেমার গানগুলো রয়েছে, সেই জায়গায় গান পেতে গেলে গলা এবং নিজের ক্ষমতা থাকাটাই যথেষ্ট, এমনকি প্রডিউসারের খুব কাছের মানুষ হতে হয় এই ক্ষেত্রে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝাই যাচ্ছে যে একটা জমজমাট গানের আড্ডা নিয়ে আমরা এখানে বসেছি। আজ শুধু গানের আড্ডা নয়, আজ কি করে মান করতে হয়, অভিমান করতে হয়, প্রেম করতে হয়, রাগ করতে হয়, সেটা ভাঙাতে হয়, সমস্ত কিছুর আজকে প্রশ্ন নিয়ে আমি হাজির উজ্জ্বনীদের পাশে। ওয়েলকাম টু সিটি সিনেমা এবং তারকাদের গল্প। কেমন আছো বলো? ভালো আছি, খুবই ভালো আছি। একটা একটু ঠান্ডা পড়লে একটু ভালো থাকবো। ঠান্ডা প্রিয় না গরম প্রিয়? ঠান্ডা প্রিয়। আমরা এখানে যারা গরমকালে গরমে থাকি, কলকাতার মতো শহরে থাকি, তাদের আমার মনে হয় 90%ই ঠান্ডা প্রিয়। কারো কারো গরম প্রিয় নিশ্চয়ই আছে। তোমার কি প্রিয়? আমারও ঠান্ডাই প্রিয়। ঠান্ডার মধ্যে আরো মানুষকে গরম করে দেওয়ার জন্য এক নতুন গান নিয়ে দিদি হাজির। মেন ভার্সনটা তেলুগুতে আছে, তো তামিলেও হয়েছে। আর বাংলাটা যে ওরা ইনক্লুড করেছে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, সেটা বেশ ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট আমি বলতে পারবো। কারণ আজ অব্দি দেখা গেছে যে আমরা নর্থ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসদের একটুখানি প্রাধান্য দেখতে পেয়েছি ইন জেনারেল। বাট এখন যে বাংলা ইনক্লুশন হয়েছে, তাতে আমার খুব আমি খুব আশাবাদী যে তাহলে এটা একটা জব অপরচুনিটি ক্রিয়েট করে ফর আমাদের মিউজিক ফ্রেটার্নিটি, আর কিছুই না, দি এন্ড অফ দ্য ডে। অ্যান্ড আরেকটা জিনিস যে এখানে এনগেজমেন্ট আছে, তার মানে ফর আ ফিল্ম লাইক পুষ্পা, এখানে এনগেজমেন্ট না হলে ওরা কেন শুধু শুধু বাংলা ভার্সন করবে আর কি? এতগুলো মানে দর্শক চাইছে শুনতে। হ্যাঁ, অ্যান্ড ইস্টার্ন জোন থেকে আই থিঙ্ক বাংলা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তুমি তো মানে প্রচুর ভাষার উপর গান করেছো, সেই ক্ষেত্রে একটা অন্য ভার্সনে এসে যখন একটা গানকে প্রেজেন্ট করা হচ্ছে, তোমার কি কোথাও কি মনে হয়েছে যে সেই গানের ডেপথটা বা গানের কোথাও কি সামথিং ইজ মিসিং, বা আরও কিছু ইনক্লুড করা যেত? উইয়ার্ডলি আমি অনেক ভার্সন গান গিয়েছি এবং আমি তামিল তেলুগুতেও কাজ করেছি, ইনফ্যাক্ট অন্য ওড়িয়া বা বিভিন্ন ইস্টার্ন ভাষাতেও কাজ করেছি। আমার যেটা ভালো লাগছে ফর দিস পার্টিকুলার সং, ফর কিসিক, সেটা হচ্ছে যে অনেকেই আমায় এটা বলছেন, ইনফ্যাক্ট এর আগেও অনেকের সাথে কথা বললাম, অনেকেই আমায় এটা বলছেন যে তেলুগু ভার্সনের থেকে ভালো লাগছে বাংলাটা গানে শুনতে। এটা একটা বিরাট বড় প্রাপ্তি যে যে ভাষাটাকে প্রথমে ভাবা হয়েছে, তার থেকেও যদি বাংলাটা বেশি ভালো লাগে। এক তো বাংলার একটা ম্যাজিক আছে, অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ বাংলা কানে শুনতে খুব ভালো লাগে, যে কারণে যারা বাংলা বলেনও না, জাস্ট শুনলে বেঙ্গলি শুনতে বহুত আচ্ছা লাগতা হয়, তো এটা হয় আর কি। তো সেই কারণে আমার মনে হয় সেই ম্যাজিকটা হচ্ছে। এবার অনেকের পছন্দ হচ্ছেও না, সেটা তো সবাইকে সবসময় তো খুশি করা সম্ভব নয়। তো সেটা আমরা কাজ করে যাব, যেটা যার ভালো লাগবে তার ভালো লাগবে। দর্শকের পালস কি বুঝছো? ইন জেনারেল আমার তো ভালোই লাগছে, আমি তো ভাইব খুব ভালো পাচ্ছি। অনেক লোকজন যারা ধরো মা বাঙালি বা বাবা বাঙালি, ম্যারিড টু সামওয়ান ফ্রম দ্য সাউথ, মানে ওই একটা মিক্সড কালচারে তারা বড় হয়েছে, তাদের খুব ভালো লেগেছে। অনেকে মানে এরকম, আমি ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাকে মেসেজ করেছে সেইং যে ভীষণ ভালো লাগছে, অ্যান্ড উই লাভ দ্য বাংলা ভার্সন। হয়তো বাবা তামিল, মা বাঙালি বা উল্টোটা, তো তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনটা সত্যি আমার খুব আনন্দের। তোমার বেসিক্যালি মানে ব্যক্তিগতভাবে পছন্দ কোন কোন গান? মানে খুব সফট মিউজিক, খুব লাউড, একটু ডিস্কো, মানে কিরম টাইপের সং তুমি প্রেফার করো? হ্যাঁ, আমি নিজের জন্য যখন গান শুনি তখন আমি সফট রক শুনি। সফট রক শুনি। আমি বিলি আইলিশ শুনি, আমি অ্যাডেল শুনি নিজের জন্য যখন গান শুনি, এবং সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনি, আবার খেয়াল শুনি, ক্লাসিক্যাল শুনি। সো ডিপেন্ডস আই থিঙ্ক।
কখনো যখন খুব যেরকম আগেই বললে রাগ দুঃখ অভিমানের যখন কোনো এক একটা ইমোশনের সময় এক এক রকমের গান, গান তো সবার জন্য তাই। তো আমরা সঙ্গীত শিল্পী বলে ব্যাপারটা খুব একটা যে আলাদা তা নয়, কিন্তু যে গানের সঙ্গে কাজ রিলেট করতে পারি না সেই গানটা শুনতে ভালো লাগে। যদি কখনো কোনো ছবি ভুল করে ফাঁস হয়ে যায় থাপ্পড় পড়বে। পুষ্পার এই গানের বাংলা ভার্সন তুমি রেকর্ড করছিলে, কিরম লাগছিল? মানে যখন গানটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে কিরম লাগছে গানটা করতে? ওটা একটা সাংঘাতিক টাস্ক ছিল, মানে তেলেগুতে শুনছি বাংলায় গাইছি, তো ওইটাই আমার কাজ ছিল আর কি। আর সেখানে একটা সাংঘাতিক হেল্প হয়েছে বাই নান আদার দ্যান শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাতদা এত সুন্দর করে মানে গানের কথাগুলো লিখেছেন ভাবটাকে ইন্ট্যাক্ট রেখে যে আমার গাইতে খুব সুবিধে হয়েছে। মানে কারণ ওখানে স্ক্যানিং এর ব্যাপার থাকে তো টেকনিক্যালি, যে একটা শব্দ যেখানে ও বাড়া বাড়া বলছে সেখানে একটা এরকম শব্দর কাছে টুপিটাপি, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। থাপ্পড় পড়বে রে টুপিটাপি থাপ্পড় পড়বে রে। আমাকে অনেকেই বলছিলেন যে টুপিটাপি শব্দটা কি হ্যান ত্যান, বলছি এর আগেও আমরা দেখেছি পোয়েটিক লাইসেন্স বলে একটা জিনিস হয়, যে পোয়েটরা অনেক কিছুই করতে পারেন শব্দ নিয়ে, সেটাকে পোয়েটিক লাইসেন্স বলা হয়। সেটা আমরা আমাদের ছোটবেলায় আমাদের সিলেবাসেও থাকতো বলতে। তো এটাকে কি বলে, এই শব্দগুলোকে কি বলে, যেমন পাইলিয়া ছুনমুন ছুনমুন কোনো শব্দ নয় সে অর্থে, কিন্তু ছুনমুন আওয়াজটাকে ডিনোট করছে। তো এরকম অনেক কিছুই হয়। আমি খুব হ্যাপি যে এই গানটা এরকম ভাবেই মানে প্রেজেন্ট করা গেছে, এন্ড আই থিঙ্ক ইটস ডান বিউটিফুলি। আর আমিও জানতে চাই যে তোমার মানে শো যখন শুরু হয়েছিল টার্নটা নিয়েছিল কি করে? উজ্জয়িনী মুখার্জি হওয়াটা তো চারটিখানি কথা না। না, তো এটা তো একদিনে হয়নি। এই স্ট্রাগলটা কি করে? অল্প অল্প করে হয়েছে। অনেকে মনে করেন আমার যতটা পাওয়ার কথা তার থেকে আমি কম পেয়েছি, বাট আমি নিজের কাজে বিশ্বাসী। আর শুরু হয়েছিল হচ্ছে সারেগামাপা বলে রিয়ালিটি শো দিয়ে, যখন আমি একদম ক্লাস 10-এ পড়ি। তো সেই সময় তখন আমাকে মানুষ চিনেছেন কলকাতা কি লাডলি বলে। তো তারপরে সেখান থেকে দ্যাট ওয়াজ ইন 2005, কিন্তু তার বহু আগে থেকে আমি কলকাতা শহরে কাজ করছি আর কি। মানে বিভিন্ন জিঙ্গল গেয়েছি, বিভিন্ন সিরিয়ালের টাইটেল ট্র্যাক গেয়েছি। সো মানে প্রফেশনালি তার আগে থেকে আমি কলকাতায় কাজ করছি। তো তারপরে বম্বের ওই সেই একটা স্ট্যাম্প পড়ে যাওয়া, তো তারপর থেকে কাজ 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 কাজই জীবন। বম্বে স্ট্রাগলটা খুব হিউজ ছিল, আমরা শুনেছি একবার। তো তুমি স্ট্রাগলটা একবার দর্শককে যদি বলো। স্ট্রাগল মানে ওটা একটা অদ্ভুত কাহিনী ছিল। মানে বম্বে স্ট্রাগলটা একটা অন্য, মানে ওটা তো এক একটা অ্যাসপেক্ট। আমি জানি যে অনেক কিছুই তোমার জীবনে অনেক কিছু এসছে, তুমি একজন মহিলা, তুমি কাজ করতে এসছো, তুমি শুরু করেছো, অল্প অল্প দেখেছো, আরো দেখবে। তো সবকিছুই তোমার সাথে 5 বছর পরে যখন আমি কথা বলবো, তোমার কথাটা, ভাবধারা, চিন্তা ভাবনা, দর্শন, জীবন দর্শন সব বদলে যাবে। তো সেটাই হয়েছে। আমি যখন কাজ শুরু করেছি আমি একদম একেবারে স্কুলের টিনেজার, তখন যা যা দেখেছি সেগুলোর জন্য আজকে আমার ভাবনাটা শেপ হয়েছে। সো এটাই হয়, এবং আমার মনে হয় যত এক্সপিরিয়েন্সেস জীবনে আসবে তত ভালো। রাজস্থানের এরকম একটা ঘটনা আমরা শুনেছি, এক্সটেন্ড করতে হয়। ওটা গুয়াহাটিতে। গুয়াহাটি, আচ্ছা। ওটা অ্যাকচুয়ালি গুয়াহাটি থেকে আরো ভেতরে পাঠশালা বলে একটা জায়গা, যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এবং বৃষ্টির কারণে আমি স্টেজে উঠেছি, এমন বৃষ্টি নামলো মাঝপথে বন্ধ করতে হলো। গত 3 দিন ধরে এক্সটেন্ড হচ্ছিল, 2 দিন ধরে এক্সটেন্ড হয়েছে। মানে আমি গিয়ে পৌঁছেছি একদিন, তারপরের দিন অনুষ্ঠান, মানে সেদিন সন্ধ্যেবেলা পৌঁছেছি, তারপরের দিন অনুষ্ঠান, স্টেজে উঠে দেখলাম এরকম সিচুয়েশন। তারপরে পরের দিন সকালবেলা যখন আমার ফ্লাইটের জন্য বেরোতে যাবো, দেখলাম বাইরে থেকে দরজাটা লক করা হয়ে গেছে, মানে বেরোতে দেবো না আর কি, তোমরা আজকে অনুষ্ঠান করে যাবে। এবার কি উপায়, তখন অনুষ্ঠান করে, কিন্তু পরের দিনও যখন স্টেজে উঠলাম ঠিক 6 নম্বর গানের পর আবার বৃষ্টি। যখন আবার বৃষ্টি নেমেছে তখন আমি মনে হচ্ছে ঠাকুর এটা কি 4 নম্বর বানাতে করতে হবে। থ্যাঙ্কফুলি সেটা আর করতে হয়নি আর কি। ওই জন্য এতগুলো গান, এত দিনের স্ট্রাগল, নিজেকে তৈরি করা, মানে রেয়াজ করা বলো, যে কোনো প্রকারে নিজেকে তৈরি করা, চারটিখানি কথা না, সেটা আমি আগেও বললাম। তুমি কি অটোটিউনে বিশ্বাস করো? অটোটিউনে বিশ্বাস করাটা কিরকম বলো তো তুমি? ইটস লাইক সেইং তুমি কি মোবাইল ফোনে বিশ্বাস করো? কারণ মোবাইল ফোনস আর আ পার্ট অফ আওয়ার লাইভস নাও, সো ইজ অটোটিউন। আগে যখন
এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে, আমি দর্শককেও বলবো যে অনেকেই জানেন যে আগে রেকর্ডিং কিরম ভাবে হতো, আগে লাইভ রেকর্ডিং হতো, একজন এসে বেহালা বাজিয়ে গেলেন, একজন এসে পিয়ানো বাজিয়ে গেলেন, সেগুলো না ফ্রিকোয়েন্সি আর গলার ফ্রিকোয়েন্সি যদি ওরকম টেকনিক্যালি যদি বলতে হয় তাহলে ম্যাচ করে যেত। আমরা এটাকে বলি 436, 440, এসব অনেক ব্যাপার আছে, 440 তে পিচ টিউন করা হয়। তারপরে যখন ডিজিটাইজেশন হলো না, তখন বিষয়টা একটু অন্য হয়ে গেল। তখন এরকম হয়ে যায়, যখন আমি কম্পিউটারে গিটারটাকে রাখছি বা কম্পিউটার সব কিছু বানাচ্ছি গানটাকে, খুব সহজভাবে বলছি, তখন গলাটা যেহেতু একটা হিউম্যান ইনস্ট্রুমেন্ট, সবসময় যে একদম 100% সুরে থাকবে তার তো কোনো ব্যাপার মানে নেই। তো যে কারণে অটোটিউন দরকার, যে টু মেক ইট সাউন্ড মোর সুদিং টু দি ইয়ার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট অটোটিউন নিয়েই শুধু গাওয়া, সেটা ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। আমার আর একটা প্রশ্ন, যে এখন যেহেতু রিল এবং ভিডিওসের প্রচণ্ড জনপ্রিয়তা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কি গানের প্রতি মানুষ সেইভাবেই বাছে যে এই সঙ্গীত শিল্পী যার ফ্যান বেশি তাকেই আমরা শো করতে ডাকবো বা সেই শো করবো? অ্যাবসলিউটলি, মানে এটা হয়। হ্যাঁ, এটা তো পপুলার মানে পপ কালচার, সেটা তো সারা জীবনই মানে যুগ যুগ ধরে যে পপুলার, যে বেশি সামনে, যার বেশি অনুরাগী, তাকে সবাই চুজ করবে। সেটা ট্যালেন্ট ভিত্তিক নাও হতে পারে, ট্যালেন্ট ভিত্তিক হতেও পারে বা নাও হতে পারে, এটা আজকের কনসেপ্ট না। এই বিষয়গুলো নিয়ে তোমার কি মনে হয়? আমার মনে হওয়ার থেকে, আমি খুব খুব বেসিক মানুষ কিছু কিছু জায়গায়। আমার মনে হয় যে আমি কাজ করব এবং আমি কাজটা আমার মতো করে ভালো করে করব, এবং আমার কাছে কালকের কাজটা আছে, ব্যাস আমি তাহলেই খুশি। একটা সিঙ্গার কি রোজ রাতে মাথায় টেনশন নিয়ে ঘুমায় পরবর্তী দিন কোন কাজটা আসবে? একটা সিঙ্গারের কথা আমি বলতে পারবো না, বাট আমি ডেফিনেটলি ভাবি যে এটা তো হয়ে গেল, এর পরের কাজটা কি আসছে। মানে আমি পুষ্পা গিয়ে ফেললাম, পুষ্পা গাওয়ার পরে যেদিন আমি চেন্নাই থেকে ফিরলাম, আমি সেদিনই ভেবে ফেলেছি আচ্ছা পরের কাজটা, হোয়াট ইজ মাই নেক্সট গোল। কারণ আমি যদি পুষ্পা গিয়েছি বলে আমার হয়ে গেল, এটা কোনোদিনই হতে পারে না। তো আমি, কারণ আমার নেক্সট লক্ষ্যটা কি, আমি কিভাবে আরো একটু ভালো গাইতে পারি, কিভাবে আরেকটু ভালো করে কাজ করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আর এটাই লক্ষ্য থেকে গেছে সারা জীবন, বাকিটা সবার। আজ কি রাতেরও বাংলা ভার্সনে তুমি গিয়েছো, দুর্দান্ত গিয়েছো, কোনো কথা হবে না। ওইটা সময় যখন গিয়েছিলে কিরকম লাগছিল, মানে ওই হিন্দি ভার্সনটা বাংলা ভার্সনে গাইছো? মধুবন্তী যা গিয়েছে এবং মধুবন্তী যেভাবে গিয়েছে, ওর তো টোনটা একদম ম্যাজিক্যাল একটা টোন, এবং ও আমাদের কলকাতার মেয়ে, এবং এত ভালো কাজ করছে ও বোম্বেতে। তো সেখানে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, বিকজ আমি তখন গাওয়ার আগেই মধুবন্তীকে বলে দিচ্ছি প্রায় যে মধু দেখ এরকম, ওকে আমরা বাগচি বলে রাখি, তো বাগচি দেখ আমাকে কিন্তু গাইতে বলা হয়েছে। অ্যান্ড তখন বলছে হ্যাঁ ঠিক আছে তুমি গাও না, যেটা হয় আর কি, যেটা সবাই আমাদের মধ্যে একটা সার্টেন তো বন্ধুত্ব আছেই। এবং শোনার পরে ও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আর সেটা আমার জন্য খুব বড়, যে ওরই গাওয়া গান, এত বড় হিট গান, সেটা একটা রিজনাল ল্যাঙ্গুয়েজে হয়েছে এবং সেটা আমি গেয়েছি, যদিও ও অ্যাভেলেবল ছিল না বেসিক্যালি। তো বাট খুব ভালো হয়েছে আর কি, যেটা আমার ভালো লেগেছে গিয়ে, এত ভালো একটা কম্পোজিশন, রিচ একটা সুর সচিন জিগারের। সো দিস ইজ আ গুড এক্সপেরিয়েন্স। আজ এই রাত ছুঁয়ে যাক সে মন সোহাগে। আর একটা প্রশ্ন, যেখানে ব্রহ্মা জানে গোপন কমিটি, ওই সিনেমাতে অর্জুনীদের একটা গান ছিল মন্ত্রর গান, আমি ওটা বলতে গেলে গানটারই মানে মাধুর্য নষ্ট হবে, আর বলছি না, দুর্দান্ত গেয়েছি। এবং ওই গানের প্রত্যেকটা লাইনই বোঝাচ্ছে যে মেয়েদের কোনো ভ্যারিয়েশন নেই। সমাজের এই আমাদের ট্যাগগুলো, যে মেয়েদের 20 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া, 30 বছর বয়সে বিয়ে করে নেওয়া, তারপর মানে সংসার করা, এই সমস্ত কিছু উল্লেখ নেই গানটার মধ্যে। মানে ফ্লাইং বার্ড যাকে বলে সেইভাবে উল্লেখ করেছে গানটা। তোমার জীবনে কি এরকম কখনো ভ্যারিয়েশন এসছে যেখানে আবদ্ধ করা হয়েছে তোমাকে বারবার? আমাদের জীবনে সব রকমই, যেরকম বললাম, সব রকম এক্সপিরিয়েন্স আসা ভালো, কিন্তু আমি প্রথম থেকে আমার উদ্দেশ্যগুলো, গোলগুলো খুব পরিষ্কার, এবং আমি গান করতে চাই এবং আমি গানকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছি। তার জন্য আমাকে যখন যে শহরে থাকতে হয়েছে, সেটা নিয়ে আমার মা বাবা বা আমার অভিভাবকরা কখনোই কিছু বলেননি আমাকে, কারণ একটা ওভারঅল ট্রাস্ট আছে আমার প্রতি, যে আমি কোন কাজটা পারি কোন কাজটা পারি না সেটা খুব ভালো করে জানেন তারা। তো যে কারণে আমার সেভাবে
কোনো বলবো কখনো কোনো বাধা আসেনি। তবে অন্যরকম বাধা, অন্যরকম পলিটিক্স তো আমরা সবাই দেখেছি, সবার জীবনেই থাকে কম বেশি। সো আমিও তাতে কোনো ব্যতিক্রম নই, এবং আমার মনে হয় সেগুলো এসছে, সেগুলো ভালোই কথা। সোসাইটির গোসাই ঠাকুর মোর কপাল চাপড়ে বিয়ের মন্ত্র। এরকম কখনো হয়েছে যে পরিচালক বলেছে যে উজ্জয়িনী এই গানটা তোমার জন্য রেখেছি, তুমি এই গানটা গাইবে, পরবর্তী দিন তুমি যখন কল করো সেই মানুষটা রিসিভ করে না, অথবা তোমাকে উল্টোভাবে জবাব দেয়? হ্যাঁ হ্যাঁ, এটা মুম্বাইতে বেশি হতো। এটা কলকাতায় যেহেতু সবার সাথে একটু অন্যরকম সম্পর্ক আর কি, সবাই কাছের মানুষ বলা যেতে পারে। কলকাতায় এটা সেভাবে মানে অনেকটাই কম হয়, বলবো একেবারে হয় না তা বলবো না, বাট এটা মুম্বাইতে খুবই হতো যে একদম গলার স্বর বদলে যেত, ফোন ধরতেন না, এরকমও হতো। তুমি যখন প্রথম গেছিলে যে তোমার একটা শো মানে রেকর্ডিং আছে, এরকম হচ্ছে যে পরের দিন বলছো যে না তোমার কাজটা করতে হবে না, হয় তুমি কোনো কিছু করো তারপর তুমি কাজটা করবে? কোনো কিছু করো মানে তুমি অন্য কম্প্রোমাইজের কথা বলছো? না, এইরকম খোলাখুলি কেউ বলেনি। তবে আরে ঠারে আমি তোমাকে ভালোবাসি, তারপরে সে ভালোবাসার জবাব আমি কি পাবো, তারপরে আমার মায়ের সামনে একজন কম্পোজার ডুও, তারা কলকাতার বাংলার মানে বাঙালি লোকজন, কলকাতার মানুষ নয় তারা, তো তারা এসে আমাকে বলেছিল কম্প্রোমাইজ তো ইজ আ পার্ট অফ দি ইন্ডাস্ট্রি, এরকম কথাবার্তা আমাকে বলা হয়েছিল। তখন আমার মার সামনে, সেটা আমার আজও খুব খারাপ লাগে, আমায় বললে আমি সদুত্তর তো দিয়েই দিয়েছি, কিন্তু মা ছিল না, তো ওটা আমার খুব খারাপ লাগে যে মাকে এই কথাগুলো শুনতে হলো আর কি। তো এই জিনিসগুলো, এটা কিন্তু সত্যি নয়, কিছু মানুষজনের জন্য হয়তো এটা সত্যি, কিন্তু আমি এত বছর কাজ করেছি, সেখানে আমি জানি যে ভালো করে কাজটা করলে কাজ করা যায় ভালো করে, বাকিটা বুঝে নেবেন। পুষ্পা অথবা আমি আজকে রাত বা তোমার তাবর তাবর যে সিনেমায় গানগুলো রয়েছে, সেই জায়গায় গান পেতে গেলে গলা এবং নিজের ক্ষমতা থাকাটাই যথেষ্ট নয় কি প্রডিউসারের খুব কাছের মানুষ হতে হয় এই ক্ষেত্রে? আমি তো ডিএসপি কেও চিনি না, আমি ডিএসপির অ্যাসিস্ট্যান্টকেও চিনি না, ম্যানেজারকেও চিনি না, চেন্নাই গোটা শহরে কাউকে চিনি না, কি করে পেলাম কাজটা তাহলে? দর্শকের এই পয়েন্টগুলো সম্পর্কই নেই, কিন্তু আমাকে যিনি রেফার করেছেন তার নাম তিমির বিশ্বাস, তিমিরদা রেফার করেছেন আমার কথা, তিমিরদা বলেছেন, তারপরে ওনারা গান শুনেছেন, আমায় তো কাউকে ফোন করে বলতে হয়নি দাদা একটু কাজ দেবেন। কখন বুঝেছিলে যে গান বাজনায় এবার আমি আসবো, ওইটা আমার জায়গা? 5 বছর বয়সে। কি করে? 5 বছর বয়সে থেকে গান গাই আমি, আমার ছবিও আছে ইনফ্যাক্ট। 5 বছর বয়স মানে 5 বছরই বুঝেছিলে যে আমি গান নিয়ে এগোবো? জিজ্ঞেস করতো আমি ক্লাসিক্যাল শিখছি, আমাকে মা বাবা জিজ্ঞেস করতেন যে কি গাইবি, ক্লাসিক্যাল গাইবি, ক্লাসিক্যাল শিখবি? আমি তখন বলতাম না, আমি হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে গান গাই। তো এইটা ছোট থেকে খুব ক্লিয়ার, এবং ভিশনগুলো আমার এমনিতে খুব ক্লিয়ার আর কি। হ্যাঁ, তো সেটা নিয়ে আমার কখনো কোনো প্রশ্ন ছিল না মনে। খুব সাদামাটা একটা মানুষ, মানে কোনো প্যাচ নেই, ঘুরিয়ে কথা বলবো না, কোনো চেপে কথা বলবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই দেখলাম। আচ্ছা, প্রথম গান মানে যেটা তোমার স্টেজ শো ছিল, সেটা কোন গান দিয়ে শুরু হয়? তাও তো মনে নেই। কার গান শুনতে বেশি ভালোবাসো, মানে স্টেজে করতে ভালোবাসো? স্টেজে অনেকের গান গাই আমি, ইনফ্যাক্ট অনেক কম্পোজারদের গান গাই, সুদিন দাশগুপ্তর অনেক গান গাই, রহমানের গান গাই, নিজের গান গাই, আর ডি বর্মনের গান গাই, যার গান আমি 20 বছর আগেও গাইতাম, এখনো গাইছি। তো এই কনস্ট্যান্ট কিছু মানুষ রয়ে গেছেন আর কি, আশা ভোসলের কিছু গান থাকে, কিন্তু সেগুলো সব ইউনিকভাবে আমার মতো করে সেগুলোকে প্রেজেন্ট করি, যে কারণে জাস্ট একটা যদি দম মারো দম গাই, সেটা আমার মতো করে আমি সেটা প্রেজেন্ট করি। সো বা উজ্জয়িনী মুখার্জি লাইভ আমার ব্যান্ড, আমরা যেভাবে একসাথে প্রেজেন্ট করি সেটা হয়তো একটু ইউনিক লাগতে পারে সবার, তো যে কারণে এখনো পারফর্ম করে যাচ্ছি। মানে আমাদের মনটা না আটকে আছে, জাস্ট আমরা কোথাও আর শিফট করতে পারছি না অন্য কোথাও, শুধু কানে হেডফোন দিয়ে শুনছি। বৃষ্টি পড়ছে, ব্রেকআপ হয়েছে, প্রেম করতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে, কার গান শুনবো? কিন্তু একটা গান যেটা সবাই খুব বলে যে মন খারাপ হলে, মন ভালো হলে সবাই খুব শোনে, এবং ওটাই আমার জন্য 4টে অ্যাওয়ার্ড পাওয়ার মতো আর কি। এই যে একটা মানুষের
ইমোশনের সাথে যদি আমার গান একটা জড়িয়ে যেতে পারে বা আমার গলাটা ওইটুকু জড়িয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় পেয়ে গেছে অনেক কিছু। একটা ছোট্ট গান দিয়ে আমরা শেষ করবো। নিশ্চয়ই। চুপি চুপি রাতটাকে আমাকে, চাঁদটাও হাত ছানি দে, মিশে যেতে চাই ওই আকাশে, আকাশও আমাকে ছুঁতে চায়, জানি না কেন ঘুম আসে না যে চোখে, এইভাবে রাত কেটে যায়, না জানি क्यों दिल यूं सताए, बीते हैं रात पर नींद ना आए। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।